আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। চোখে গুলি লেগে ঘাড় দিয়ে বের হয়ে মুয়াজ্জিনের 3 সন্তান নিয়ে বিপাকে স্ত্রী। খুলনায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত। জানাবো বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা খুঁজছে যুক্তরাষ্ট্র, ভারত। এবং সর্বশেষ জানাবো সেতুমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান এমপি আজিজের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশের সহিংস ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। এছাড়া অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রাজপথে বিক্ষোভ ছাড়াও কেউ কেউ নিজের বাসায় বা ছাদে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। অভিযোগ উঠেছে, নিয়ম না থাকলেও বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় এমন প্রাণহানি ঘটেছে। বিষয়টি নিয়ে দেশে ও আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। সাধারণ নাগরিকদের আন্দোলন দমনে এমন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সংবিধান এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন আইনজ্ঞ সংশ্লিষ্টরা। তবে জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক মন্ত্রী, এমপি। গণমাধ্যমের তথ্যে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটে 16, 18, 19, 20 ও 21 জুলাই। এর মধ্যে 17 জুলাই কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ, র্যাব, বিজিবির বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে ঢাকায় নিহতের ঘটনাগুলো পুলিশ দাবি হয়ে করা বেশিরভাগ মামলায় বিক্ষোভকালে সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যুর কথা বলা হয়েছে। গুলির ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, আন্দোলনের সময় রাজপথে যেমন গুলিবিদ্ধ হয়েছে, তেমনি নিজ বাসার ভেতরে ও ছাদে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে গেছেন সেই হিসাব পাওয়া যায়নি। তবে অনেক হাসপাতালে ভর্তি আহতদের শরীরে গুলির আঘাত আছে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাধারণ বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ লাঠি, গরম পানি, ঠান্ডা পানি, রঙিন পানি, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড, বিক্ষোভ সহ রাবার বুলেট ব্যবহার করে। প্রয়োজনে বন্দুক থেকে গুলিও করে, তবে তা যেন কোমরের নিচে থাকে। তবে এবারের কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলির ঘটনা দেখে মনে হয়েছে তার আন্দোলন দমন নয়, গুলি করে মানুষ হত্যায় নেমেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভ দমনে আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তারা প্রমাণ পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন বলেন, পুলিশের কাছে সব ধরনের অস্ত্র থাকে, তবে সেগুলো ব্যবহারের কঠোর নিয়ম রয়েছে। ভয়াবহ পরিস্থিতি বা চূড়ান্ত অবস্থা তৈরি না হলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিধিনিষেধ রয়েছে। তিনি বলেন, বন্দুক ও রাইফেলের গুলির পার্থক্য আছে। বন্দুকের গুলি বেশি দূর গিয়ে আঘাত করতে পারে না। আবার রাবার বুলেটে পুরোপুরি রাবার দিয়ে তৈরি নয়, এর মাথায় রাবার থাকে। অন্যদিকে ছড়া গুলিও কাছ থেকে লাগলে ক্ষতি হয়। তিনি বলেন, কম ক্ষমতার শটগানের গুলি কাছ থেকে না লাগলে সাধারণ মানুষের মৃত্যু হয় না, তবে রাইফেলের গুলি বা বুলেট দূরে গিয়েও মানুষের মৃত্যু ঘটে। এজন্য এসব প্রাণঘাতী অস্ত্র নিরস্ত্র মানুষের বিক্ষোভ দমনের ব্যবহারের নিয়ম নেই। পুলিশ প্রবিধানমালার 153 ধারায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার সম্পর্কে বলা আছে, ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে এবং কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার কার্যকর করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার প্রসঙ্গে বলা হয়েছে, নিজেদের এবং সরকারি সম্পত্তি যেমন অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, মোটরযান, যানবাহন প্রভৃতি আক্রমণের হাত থেকে রক্ষা বা হামলা মোকাবেলার জন্য যতটুকু শক্তি প্রয়োজন তার বেশি প্রয়োগ করা যাবে না। শুধু আত্মরক্ষার প্রয়োজনে যথাযথ কারণ ছাড়া গুলি চালানো নিষিদ্ধ। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, পুলিশ সামরিক বাহিনী নয়, তারা যুদ্ধে অংশ নেয় না। তাদের কাজ সাধারণ নাগরিকদের সঙ্গে। জন্য জনগণকে মোকাবেলার জন্য তাদের প্রচলিত আইন ও প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। তিনি বলেন, আন্দোলন নিয়ন্ত্রণের নির্দিষ্ট সময় রয়েছে। এক্ষেত্রে প্রথমত ঢাল ব্যবহার ও লাঠিচার্জ, গ্যাস গ্রেনেড ব্যবহার, কাছাকাছি দূরত্বে শটগান ব্যবহার, যেন কেউ মারাত্মক ইনজুরি বা মারা না যান। আর চূড়ান্ত অবস্থা তৈরি হলেও তখন নির্দিষ্ট নিয়ম মেনে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর কখন গুলি ছুড়বে আর কখন ছুড়বে না সেটিও সিনিয়ররা বলবেন। তিনি বলেন, কাউকে মেরে ফেলার জন্য পুলিশকে কাজ দেওয়া হয়নি। কত সহজে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সেটি যোগ্যতা ও প্রশিক্ষণের ব্যাপার। এবারের আন্দোলন নিয়ন্ত্রণের অবস্থা দেখে মনে হয়েছে তদারকির বড় অভাব ছিল। তিনি বলেন, চাইনিজ রাইফেল ও বড় অস্ত্র এক্সট্রিম পরিস্থিতি তৈরি হলে এবং জানমাল রক্ষার কোনো ব্যবস্থা তৈরি হলে ব্যবহার করা যাবে, তবে দেখতে হবে কোনো মানুষ যেন মারা না যায়। এবারের অবস্থা দেখে মনে হয়েছে সব নিয়ম ও প্রশিক্ষণ ফেল করেছে। অনেকে ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, যা গ্রহণযোগ্য নয়। এমন প্রবণতা ভয়ঙ্কর। পুলিশের মনে হয়েছে যত ইচ্ছে তত গুলি করব।
সাবেক এই আইজিপি বলেন, সংবিধান প্রতিটি নাগরিককে মিছিল মিটিং করার অধিকার দিয়েছে। ভাঙচুর বা নাশকতা না করলে সে অধিকার হস্তক্ষেপ করা যাবে না। অথচ দেখা গেছে কেউ মিছিল করতে গেলে বাধা দেওয়া হয়েছে, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সঙ্গে যে চুক্তি রয়েছে তারও লঙ্ঘন। এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার যে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে হাইকোর্টে এক রিট করা হয়েছে। তবে এক বিচারক অসুস্থ থাকায় রিটের শুনানি হয়নি। চোখে গুলি লেগে ঘাড় দিয়ে বের হয় মুয়াজ্জিমের। 3 সন্তান নিয়ে বিপাকে স্ত্রী। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তরা আজিমপুর রেল লাইনের পাশে একটি মসজিদের মুয়াজ্জিন ও ফল ব্যবসায়ী 3 সন্তানের জনক আমিরুল ইসলামের চোখে গুলি লেগে ঘাড় দিয়ে বের হয়ে যায়। এতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে স্ত্রী তানজিন আক্তার বিপাকে পড়েছেন। স্ত্রী তানজিন আক্তার জানান, নিজের বাড়ি ভিটা ছেড়ে 5 বছর আগে উত্তরা আজিমপুর আসি। এখানে আমার স্বামী একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। 1.5 বছর আগে আমার স্বামী ফলের ব্যবসা শুরু করেন। তিনি সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। স্ত্রী তানজিন আক্তার বলেন, আমার স্বামী বাসা থেকে বের হলে দোকানের ফল কিনতে উত্তরখান যান। ফল কিনে বাসায় ফেরার পথে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের মাঝে সংঘর্ষ বাধে। সেই মুহূর্তে আমার স্বামীর চোখে গুলি লেগে ঘাড় দিয়ে বের হয়ে যায়। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমার স্বামী তো কোনো রাজনীতি করে নাই, সারাদিন হাড়ভাঙা খাটুনি করে সংসার চালাতো। ব্যবসার পাশাপাশি উত্তরা আজিমপুর রেল লাইনের পাশে একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর রহমতে আমাদের সংসার সুন্দর চলছিল। এখন আমার সন্তানদের কি উপায় হবে, আমি কোথায় যাব? খুলনায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত। খুলনা ছাত্র জনতার গণমিছিল চলাকালে সংঘর্ষে সুমন কুমার ঘরামি নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 25 পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল 3টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রায় আধ ঘন্টা চলে এই সংঘর্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় নগরীর গল্লামারী থেকে 0 পয়েন্ট পর্যন্ত খুলনা সাতক্ষীরা মহাসড়ক পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ কিছুটা পিছু হটে। কিছু পুলিশ 0 পয়েন্ট এলাকায় এবং কিছু পুলিশ গল্লামারী মোড়ে অবস্থান নেয়। কয়েক দফা শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ কিছুটা পেছনে সরে আসতে বাধ্য হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরের শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে সন্ধ্যা 6টায় গল্লামারী মোড়ে আরেক দফা সংঘর্ষ হয়। এ সময় পুলিশ মুহুর্মুহু টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। 6:30টার দিকে পুলিশ পিছু হটে পরিস্থিতি শান্ত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষের পর সিরাজুল ইসলাম, আবির, নীরব, নাবিল, মিজান, সৌরভ, আব্দুল্লাহ রায়েব, সুলতানা রাইবা এবং রুবিনা ইয়াসমিন নামের আন্দোলনকারীদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে রাবার বুলেট ও শটগানের ছড়া গুলি লেগেছে। নগরের সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা থানার গেটে কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিল, এতে কেউ আহত হননি। খুলনা মেট্রোপলিটন পুলিশ কনস্টেবল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু তারা পুলিশের ওপর হামলা করেছে, এতে বহু পুলিশ আহত হয়েছেন। বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা খুঁজছে যুক্তরাষ্ট্র, ভারত। প্রধানমন্ত্রী চীন সফরের পরপরই বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নাশকতার রূপ নেয়। এই আন্দোলন কি শুধুমাত্র শিক্ষার্থী এবং বিএনপি জামায়াতের সৃষ্টি না, এর পেছনে বাইরের হাত আছে তা নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এই ঘটনার ব্যাপারে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি। ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক সংবাদ প্রকাশ করলেও ভারতের সরকার বাংলাদেশের পাশে থেকেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়ে এসেছেন। তবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি দেশই এই ঘটনার বাইরে হস্তক্ষেপের বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না, বরং এ নিয়ে আরো খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা অনুভব করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সহিংসতা কোটা আন্দোলনের বিপুল পরিমাণ অর্থ ঢালা হয়েছে। এই অর্থ বিএনপি, জামায়াত, শিবির বা শিক্ষার্থীদের কাছে কিভাবে গেছে সেটি তদন্ত হওয়া দরকার গভীরভাবে। এর সঙ্গে চীনের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহল খতিয়ে দেখার দাবি করেছেন। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী চীন সফরের সময় চীন বাংলাদেশে যে সমস্ত কৌশলগত বিনিয়োগ করতে চেয়েছিল তার একটু বাস্তবায়িত হয়নি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের যে আগ্রহ ছিল তা সর্বজনবিদিত, কিন্তু চীনের প্রস্তাবের বিপরীতে ভারতও তিস্তা মহাপরিকল্পনার একটি প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন যে দুই দেশের প্রস্তাবের মধ্যে তিনি ভারতের প্রস্তাবের ব্যাপারে আগ্রহী, কারণ তিস্তা নদী বাংলাদেশ এবং ভারতের উপর দিয়ে প্রবাহিত। কাজেই ভারত যদি প্রস্তাব দেয় সে প্রস্তাবটি আমরা অধিকার দেব। এছাড়াও চীন বাংলাদেশে বিনিয়োগে সেই ক্ষেত্রগুলো বেছে নিচ্ছিল যে ক্ষেত্রগুলোতে ভারতের অস্বস্তি হবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হবে, সেই ফাঁদে বাংলাদেশ পা দেয়নি। আর এই কারণে কি
কোটা সংস্কার আন্দোলনে চীনের প্রচ্ছন্ন ভূমিকা ছিল। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল আচরণ করছে। বারবার তারা বলছে সকল পক্ষকে শান্ত থাকতে হবে, বল প্রয়োগ না করা, সুষ্ঠু তদন্তের কথা তারা বলছে। সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব খুব সোজা, সাপটা এবং স্পষ্ট। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিশ্বের বিভিন্ন দেশে চীন দ্বৈত নীতি অনুসরণ করেছে। সবচেয়ে বড় উদাহরণ হলো মিয়ানমারে একদিকে যেমন তারা আরাকান বিদ্রোহীদেরকে দমন দিচ্ছে, তাদের অস্ত্র সংগ্রহ করছে, অন্যদিকে সরকারের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলেছে। এরকম দ্বৈত নীতি চীন অনেক দেশেই করে থাকে। এই অঞ্চলে চীনের রাজনৈতিক আগ্রহ ক্রমশ বেড়েছে, আর এই কারণে এই কোটা সংস্কার আন্দোলনে বেগবান করে এটিকে ধ্বংসাত্মক করে সরকারের উপর একটি চাপ সৃষ্টির কৌশল চীন নিয়েছে কিনা তা খতিয়ে দেখার দরকার বলে কোনো কূটনৈতিক মনে করছেন। কোটা আন্দোলনের ফলে চীনের বহুমাত্রিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রথমত, বাংলাদেশে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই ক্ষতি মেটানোর জন্য বাংলাদেশের দ্রুত নগদ অর্থ সহায়তা দরকার, যেটি চীন দিতে পারবে। দ্বিতীয়ত, এর ফলে রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের কূটনৈতিক বার্গেনিং পাওয়ার অনেকটা কমে যাবে। এর ফলে চীন নির্ভরতা বাড়তে পারে। তৃতীয়ত, এই আন্দোলনে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটি চীনের জন্য লাভজনক হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা নিয়ে এখন রীতিমতো গবেষণা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।